হ্যালো স্টুডেন্টস, তোমরা সব কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো আমরা পড়ছিলাম পিরিয়ডিক প্রপার্টিজ #5 আমাদের হয়ে গেছে। আজকে আমরা বাকি যে 3টে আছে ছোট ছোট, সেগুলো আজকে আমরা শেষ করব। তোমরা দেখো, সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে ধাতব অধাতব ধর্ম, জারণ বিজারণ ধর্ম আর মৌলের যোজ্যতা। এই কটা আমরা পড়ে ফেলতে পারলে মোটামুটি পিরিয়ডিক প্রপার্টি শেষ হয়ে যাবে। এগুলোও খুব সিম্পল, তোমরা একটু দেখো, বুঝে নাও, কোনো সমস্যা নেই, খুব ছোট এবং খুব সহজ। দেখো, আমরা শুরু করছি ধাতব ও অধাতব ধর্ম। প্রথমেই বলি যে মৌলের ধাতব ধর্ম বলতে আমরা কি বুঝি। কোনো মৌলের ধাতব ধর্ম হলো ওই মৌল বা যে মৌল তার বাইরের কক্ষ থেকে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, সেই মৌলের ধাতব গুণ বা তার ধাতব ধর্ম তত বেশি। তাহলে কি ধাতব ধর্ম মানে আমি লিখে দিচ্ছি এখানে, দেখো, ধাতব ধর্ম মৌলের ইলেকট্রন ত্যাগের প্রবণতা। ধাতব ধর্ম হলো মৌলের ইলেকট্রন ত্যাগের প্রবণতা। তাহলে যে মৌলের ইলেকট্রন ত্যাগের প্রবণতা যত বেশি, তার ধাতব ধর্ম তত বেশি। এবার কোনো মৌলের তার ধাতব কাঠামোর মধ্যে তার বাইরের কক্ষের যে ইলেকট্রনটা মানে ভ্যালেন্স ইলেকট্রনটা স্বাধীনভাবে বিচরণ করতে পারে। তাই জন্য ধাতব মৌলগুলো তড়িতের সুপরিবাহী হয়, তাপেরও সুপরিবাহী হয়, কেননা ওর ভ্যালেন্স ইলেকট্রনটা স্বাধীনভাবে বিচরণ করতে পারে। আচ্ছা, এবার হচ্ছে দেখো যে কোনো মৌলের ধাতব ধর্ম তার পর্যায় এবং শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়, এটা আমরা একটু দেখে নিই। দেখো, এই হচ্ছে পর্যায় বরাবর। পর্যায় বরাবর যদি আমরা বাম থেকে ডান দিকে যাই, তাহলে কি হয় বলো? তাহলে মৌলের আকার হ্রাস পায়। আকার হ্রাস পায়, পরমাণুর সাইজ ছোট হয়। আর একটা কী হয়, 2 নম্বর, নিউক্লিয়ার চার্জ বাড়ে। তাহলে যদি আমরা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই, মৌলগুলোর আকার ছোট হয় এবং নিউক্লিয়ার চার্জ বাড়ে। এই দুটো কারণে কি হয়, মৌলের বাইরের কক্ষের যে ইলেকট্রনটা রয়েছে, তো নিউক্লিয়াস দিয়ে সেই ইলেকট্রনটাকে সে শক্ত করে আবদ্ধ করবে। যত বাম দিক থেকে ডান দিকে যাব, তত কি হবে, আকার ছোট হলো। আকার ছোট হলো মানে কি, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা, ভ্যালেন্স ইলেকট্রনটা ক্রমশই কাছে চলে যাচ্ছে এই আকার ছোটোর জন্য। তাহলে কি হবে, এই ভ্যালেন্স ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেশি হবে। আবার নিউক্লিয়ার চার্জ বাড়ার জন্য কি হচ্ছে, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে। প্রোটন সংখ্যা বেড়ে গেলেও কি হবে, আমার ভ্যালেন্স ইলেকট্রনটা আরও বেশি শক্ত করে আকর্ষিত হবে। তার ফলে কি হবে, এই ভ্যালেন্স ইলেকট্রনটা যে স্বাধীন বিচরণতার প্রবণতাটা সেটা কমে যাবে। আবার কি হবে, তার সঙ্গে ইলেকট্রন ত্যাগ করার যে প্রবণতা সেটাও কমে যাবে, কেননা ভ্যালেন্স ইলেকট্রনটা ক্রমশই দৃঢ়ভাবে আবদ্ধ হতে চলেছে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রনটা ত্যাগের প্রবণতা কমে যাওয়া এবং তার বিচরণ শক্তি আস্তে আস্তে কমে যাওয়া মানে কি হচ্ছে, তার ধাতব ধর্ম কমবে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে, ধাতব ধর্ম কমে। ক্লিয়ার? এবার দেখো, ধাতব ধর্ম কমে মানে কি, কমে মানে অধাতব ধর্ম বাড়ে, তাই না? ধাতব ধর্ম কমা মানে কি, অধাতব ধর্ম বাড়া। তুমি দেখো, একটা এক্সাম্পল দিই। পর্যায় 3 এর মৌলগুলো কে আছে বলো? সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17।
তাহলে এটা হচ্ছে পর্যায় 3 এলিমেন্ট। আর আমরা বাস্তবে কি দেখেছি কি সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম এগুলো কি ধাতু, সিলিকনটা কি ধাতু কল্প, আর এইগুলো কি অধাতু। তাহলে কোনো একটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তার ধাতব ধর্ম ক্রমশ কমছে এবং অধাতব ধর্ম ক্রমশ বাড়ছে। দেখো তাহলে আর এইটা গ্রুপ বরাবর কি হবে, বাড়ে। এটা কেন বাড়ে? গ্রুপ বরাবর গেলে কি হবে, সাইজ বাড়ছে। সাইজ বাড়ছে মানে কি, ভ্যালেন্স ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে চলে যাচ্ছে। দূরে চলে গেলে কি হবে, ভ্যালেন্স ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ কমে যাচ্ছে। এর জন্য দুটো এফেক্ট হয়। কি হয়, ইলেকট্রন ত্যাগের প্রবণতাও বেড়ে যায়। আর একটা কী হয়, যে ভ্যালেন্স ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে যাওয়া মানে ভ্যালেন্স ইলেকট্রনটা তার স্বাধীনভাবে বিচরণ করার ক্ষমতা পায়। তাহলে ধাতব গুণ বাড়ে। তাহলে ওপর থেকে নিচে গেলে ধাতব গুণ বাড়ে। একই রকমভাবে আমি আর আলাদা করে বলছি না, তোমরা খুব পরিষ্কার বুঝতে পারছো অধাতব ধর্মটা কি হবে, ঠিক উল্টো হয়ে যাবে। পর্যায় বরাবর কি হবে, এটা যদি পর্যায় হয় তাহলে এখানে গেলে বাড়ে, আর শ্রেণী বরাবর গেলে কি হবে, কমে। ক্লিয়ার? আমি একটা উদাহরণ দিই, পর্যায়ে উদাহরণ দিলাম ধাতব অধাতব ধর্ম। তুমি একটা গ্রুপে উদাহরণ দাও, ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। দেখো সাইজ কি হচ্ছে, ছোট বড় 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 বড়। তাহলে কি হবে, সে একই কথা, ভ্যালেন্স ইলেকট্রন দূরে চলে যাচ্ছে, আকর্ষণকে কমে যাচ্ছে, তার ত্যাগের প্রবণতা বেড়ে যাচ্ছে ইলেকট্রনটার, আর তার মুভমেন্টটা বা বিচরণ ক্ষমতাটা বেড়ে যাচ্ছে। তাহলে ধাতব গুণটা ক্রমশ বেড়ে যাচ্ছে, অধাতব গুণটা ক্রমশ কমে যাচ্ছে। ক্লিয়ার? বেশ, এই একটু আমার হয়ে গেল ইলেকট্রন ত্যাগের প্রবণতা, ধাতব ধর্ম বা অধাতব ধর্ম এর সম্পর্কে আমার বলা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসছি সেকেন্ড পয়েন্ট, জারণ বিজারণ ধর্ম। দেখো জারণ বিজারণ ধর্মটা কি? জারণ বিজারণ ধর্ম হচ্ছে কোনো মৌলের, আমি আবার লিখে দিই মূল কথাটা, যে মৌলের ইলেকট্রন বর্জনের প্রবণতা বাড়লে বিজারণ ধর্ম বাড়ে। মৌলের ইলেকট্রন বর্জনের প্রবণতা বাড়লে বিজারণ ধর্ম বাড়ে, ফার্স্ট পয়েন্ট। তাহলে জারণ ধর্মটা জাস্ট উল্টো হবে, মৌলের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়লে জারণ ধর্ম বাড়ে। এটা বর্জনের, এটা গ্রহণের। তাহলে তুমি একটা মনে রাখলে আর একটা অপোজিট হবে, জাস্ট দেখে নাও। আমি বিজারণ ধর্মটা বলি। ধরো কোনো মৌলের পর্যায় বরাবর যাচ্ছি আমি, বিজারণ ধর্ম। আবার সেই এক কথা, পর্যায় বরাবর কি হলে গেলে কি হবে, আকার হ্রাস, নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি। তাহলে পর্যায় বরাবর গেলে কি হবে, কোনো মৌলের আকার ছোট হবে আর নিউক্লিয়ার চার্জ বড় হবে। তো তা যদি হয় তাহলে এবার তুমি বলো যে যদি আকার ছোট হয় দেখ তাহলে কি হলো, এখান থেকে এই ভ্যালেন্স ইলেকট্রনটা ক্রমশ কাছে চলে আসছে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন যদি কাছে চলে আসে তাহলে কি হবে, নিউক্লিয়াস দিয়ে তো আকর্ষণটা বেড়ে যাবে।
নট অনলি দ্যাট, নিউক্লিয়ার চার্জটাও ক্রমশ বেড়ে যাচ্ছে, প্রোটন সংখ্যা, তাহলে বাই ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রনটাকে ক্রমশই আকর্ষণ ক্ষমতা বাড়বে। তাহলে আকর্ষণ ক্ষমতা যদি বাড়ে তাহলে এর কি হবে, ইলেকট্রন বর্জনের প্রবণতাটা কমে যাবে। তো ইলেকট্রন বর্জনের প্রবণতা যদি কমে যায় তাহলে তার বিজারণ ধর্ম কি হবে, কমে যাবে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের বিজারণ ধর্ম কমে। ক্লিয়ার? ফ্যাক্টরস এই দুটো। এবার দেখো বিজারণ ধর্মটা ওপর থেকে নিচে গেলে কি হয়, একই কারণ, একটা করে সেল অ্যাড হচ্ছে, একটা করে সেল অ্যাড হওয়ার জন্য কি হচ্ছে, সাইজ বেড়ে যাচ্ছে। সাইজ বেড়ে গেলে কি হবে, ভ্যালেন্স ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে, তার মানে ভ্যালেন্স ইলেকট্রনের প্রতি আকর্ষণটা ক্রমশ কমে যাচ্ছে, তার মানে ভ্যালেন্স ইলেকট্রনটার বাইরে বেরিয়ে যাওয়ার প্রবণতা ক্রমশ বেড়ে যাচ্ছে, অর্থাৎ বিজারণ ক্ষমতা ক্রমশ বাড়ছে। ক্লিয়ার? তাহলে জারণ ক্ষমতাটা আলাদা করে বলার দরকার নেই। তোমরা অবশ্যই বুঝতে পারছো জারণ ধর্মটা ঠিক উল্টো হবে। বলো, বাম থেকে ডানে গেলে কি হবে, বাড়বে। কেন কেন বাড়বে? আকার ছোট হচ্ছে, আকার ছোট হলে কি হবে, আকর্ষণ বেড়ে যাবে, আকর্ষণ বেড়ে গেলে কি হবে, ইলেকট্রনটা আরও বেশি সে গ্রহণ করবে, আর তাহলে কি হবে, ইলেকট্রন গ্রহণ করে প্রবণতা বাড়লে জারণ ধর্ম কি হবে, বাড়বে। আর ওপর থেকে নিচে গেলে কি হবে, একই কারণ দেখাও, ওপর থেকে নিচে গেলে সাইজ বেড়ে যাচ্ছে, তাহলে ভ্যালেন্স ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যাচ্ছে, তাহলে ইলেকট্রন প্রতি আকর্ষণ কমে গেলে কি হবে, ইলেকট্রন গ্রহণের প্রবণতাটা কমে যাবে, তার ছাড়ার প্রবণতাটা বেড়ে যাবে। তাহলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা কমে গেলে কি হবে না, জারণ ধর্ম আমার কমে যাবে। বলো, ক্লিয়ার? বুঝতে আশা করি কোনো অসুবিধা নেই। বেশ, তাহলে জারণ ধর্ম বিজারণ ধর্ম আমার হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট আজকের, যোজ্যতা। এবার এই যোজ্যতাটা কি দেখো, যোজ্যতা হচ্ছে কোনো মৌলের যখন যোজ্যতা আমরা নির্ণয় করি না, মেনলি দুটো স্কেলে আমরা যোজ্যতাকে নির্ণয় করতে পারি। অক্সিজেন ভিত্তিক যোজ্যতা, আর একটা হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা। অক্সিজেন ভিত্তিক যোজ্যতাটা কীভাবে মাপা হয়, যে মৌলের অক্সিজেনের সঙ্গে সংযুক্তির যে ক্ষমতা, সেই হিসেবে আমরা অক্সিজেন ভিত্তিক যোজ্যতা মাপি। আর কি, কোনো মৌলের হাইড্রোজেনের সঙ্গে সংযুক্তির যে প্রবণতা বা ক্ষমতা, সেই ভিত্তিতে আমরা হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা মাপি। দেখো, কোনো মৌলের অক্সিজেন ভিত্তিক যোজ্যতাটা কি, অক্সিজেন ভিত্তিক যোজ্যতাটা হচ্ছে মৌলের গ্রুপ সংখ্যায় হলো উহার যোজ্যতা। অক্সিজেন ভিত্তিক যোজ্যতা হচ্ছে কোনো মৌলের গ্রুপ সংখ্যাটাই হলো উহার যোজ্যতা। যেমন ধরো, সোডিয়াম 1 নম্বর গ্রুপের যোজ্যতা 1, ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপের যোজ্যতা 2, অ্যালুমিনিয়াম 3 নম্বর গ্রুপ যোজ্যতা 3, সিলিকন 4 নম্বর গ্রুপ যোজ্যতা 4, চলে যাও ক্লোরিন 7 নম্বর গ্রুপ যোজ্যতা 7। এবার দেখো, হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা আমরা কীভাবে মাপি। হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা হচ্ছে মৌলের গ্রুপ সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত হলে উহাই ওই মৌলের
যোজ্যতা। যখন কোনো মৌল 1 থেকে 4 নম্বর গ্রুপের মধ্যে যে কোনো গ্রুপে অবস্থান করবে, সেই গ্রুপটাই হবে ওই মৌলের যোজ্যতা যখন আমরা হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা কনসিডার করব। এবার কোনো মৌল 4-এর পরে কোনো গ্রুপে অবস্থান করে 5, 6, 7, সেক্ষেত্রে দেখো এটা পয়েন্ট নাম্বার 1 করে দাও। পয়েন্ট নাম্বার 2 হবে তাহলে যে গ্রুপ 5 থেকে 7 পর্যন্ত কোনো মৌল যোজ্যতা ইজ ইকুয়াল টু 8 মাইনাস গ্রুপ নম্বর। 8 মাইনাস গ্রুপ নম্বর, তার মানে কি বললাম যে 1 থেকে 4 পর্যন্ত ইন কেস অফ হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতার ক্ষেত্রে যখন কোনো মৌল 1 থেকে 4 নম্বর গ্রুপের মধ্যে অবস্থান করবে তখন সেই মৌলের যোজ্যতা হবে ওই তার গ্রুপ সংখ্যা। যখন 4-এর পর থেকে কোনো মৌল অবস্থান করবে 5 থেকে 7-এর মধ্যে তখন সেই মৌলের যোজ্যতা হবে 8 মাইনাস ওই মৌলের গ্রুপ সংখ্যা। ধরো আমি এবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, তোমরা দেখো একটা এক্সাম্পল দিচ্ছি আমি অক্সিজেন ভিত্তিক যোজ্যতা আর হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা পর্যায় 3-র মৌলগুলোকে নিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি। দেখো এটা হচ্ছে শ্রেণী 1, 2, 3, 4, 5, 6, 7, এটা মৌলগুলো পর্যায় 3-এর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। আর যখন অক্সিজেন ভিত্তিক যোজ্যতা মানে অক্সিজেনের সঙ্গে সংযুক্তির ক্ষমতা অনুযায়ী তখন সেটা কি হচ্ছে দেখো, সোডিয়ামের সঙ্গে Na2O, ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সাইডটা হচ্ছে MgO, অ্যালুমিনিয়ামের সঙ্গে অক্সাইডটা হবে Al2O3, সিলিকনের সঙ্গে অক্সাইডটা হবে Si2O4। এটা আমরা কেটে গিয়ে লিখতে পারি কি SiO2 লিখতে পারি, কারণ 2 আর 4 কেটে গেলে 2। আচ্ছা, তারপরে দেখো ফসফরাসের অক্সাইড P2O5, সালফারের S2O6, এটাও কেটে যেতে পারে, 2 আর 6 কেটে গেলে কি হবে SO3 হবে, আর এটা হবে কি Cl2O7। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো Na2O এর যোজ্যতা কত, সোডিয়ামের 1, এর তো এর গায়ে আছে আর একটা এর গায়ে আছে, তাহলে অক্সিজেনের 2 হলে সোডিয়ামের 1, ম্যাগনেসিয়ামের দেখো 2, কারণ অক্সিজেনেরও 2, ম্যাগনেসিয়ামের 2, কেটে গিয়ে 1, 1 হয়েছে। অ্যালুমিনিয়ামের দেখো যোজ্যতা 3, অক্সিজেনের গায়ে আছে। সিলিকনের যোজ্যতা দেখো 4, ফসফরাসের 5, সালফারের 6, ক্লোরিনের 7। তার মানে দেখো যেটা তার গ্রুপ সেটা তার যোজ্যতা। 7 নম্বর গ্রুপে ক্লোরিন যোজ্যতা 7, 6 নম্বর গ্রুপে সালফার যোজ্যতা 6, 4 নম্বর গ্রুপে সিলিকন যোজ্যতা 4, 3 নম্বর গ্রুপে অ্যালুমিনিয়াম যোজ্যতা 3, 2 নম্বর গ্রুপে ম্যাগনেসিয়াম যোজ্যতা 2, 1 নম্বর গ্রুপে সোডিয়াম যোজ্যতা 1। তাহলে অক্সিজেন ভিত্তিক যোজ্যতা হচ্ছে কি বললাম, কোনো মৌলের যে গ্রুপে অবস্থান করে সেই গ্রুপ সংখ্যাটা হচ্ছে ওই মৌলের অক্সিজেন ভিত্তিক যোজ্যতা। তার মানে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে, অক্সিজেন ভিত্তিক যোজ্যতা ক্রমশ বাড়ে 1 to 7, আর 0 গ্রুপের কোনো যোজ্যতা 0, ওটা কোনো যোজ্যতা নেই। এবার দেখো হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা দেখো, হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা দেখো আমি ওই একই কথা লিখেছি, শ্রেণী 1 to 7, মৌলগুলো একই লিখেছি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। আর এবার এর অক্সাইডের সঙ্গে যোজ্যতা ছিল, কারণ অক্সিজেনের সঙ্গে যুক্ত ক্ষমতা অক্সাইড। এবার হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে কি হাইড্রাইড। হাইড্রাইড ভিত্তিক যোজ্যতা, তাহলে এর যৌগগুলো কী হবে, সোডিয়ামের সঙ্গে হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড NaH, MgH2, AlH3, SiH4, PH3, H2S, HCl, সব কটা মৌলের হাইড্রাইড লিখেছি। এবার তাদের যোজ্যতাগুলো দেখো, লক্ষ্য করো। সোডিয়ামের ক্ষেত্রে যোজ্যতা 1, দেখো এর গায়ে এটা, এর গায়ে একটা, হাইড্রোজেনের 1, MgH2, তাহলে এই 2 টাকার, ম্যাগনেসিয়ামের এই 3 টাকার, অ্যালুমিনিয়ামের এই 4 টাকার, সিলিকনের। তাহলে এই যে 4 পর্যন্ত হলো, দেখো এই 4 পর্যন্ত হলো তোমার কোনো মৌলের যোজ্যতা হচ্ছে ওই মৌলের শ্রেণী সংখ্যা। দেখো ম্যাগনেসিয়াম 2 নম্বর, তার যোজ্যতা 2, অ্যালুমিনিয়াম 3 নম্বর শ্রেণী, যোজ্যতা 3, সিলিকন 4 নম্বর শ্রেণী, যোজ্যতা 4। এবার দেখো ফসফরাস 5 নম্বর শ্রেণী, ফসফরাস কী যৌগ উৎপন্ন করছে, হাইড্রাইডটা ফসফিন PH3, তাহলে এখানে ফসফরাসের যোজ্যতা কত 3, কী করে 3 এলো, 8 মাইনাস এর নিজের গ্রুপ 5, 3। দেখো সালফারের হাইড্রাইডটা KH2S, এর যোজ্যতা কত, এখানে
সালফারের জুতা 2 দেখতে পাচ্ছ, তাহলে এটা কী করে এলো? 8 মাইনাসের গ্রুপ সংখ্যা 6, দ্যাট ইজ 2। আর ক্লোরিনের জুতা দেখো এখানে 1, কী করে এলো? 8 মাইনাস গ্রুপ সংখ্যা 7 ইজ ইকুয়াল টু 1। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বাম দিক থেকে ডান দিকে গেলে কী হবে? 1 থেকে 4 পর্যন্ত ক্রমশ বাড়তে বাড়তে 4 হয়, 4-এর পর থেকে 1 কমতে কমতে গিয়ে গ্রুপ 7-এ গিয়ে 1 হয়। হলো, এটা হলো কোনো মৌলের যোজ্যতা কীভাবে পরিবর্তন হয় পর্যায় ওয়াইজ। এবার দেখো গ্রুপ ওয়াইজ কী বলবো, তাহলে গ্রুপ ওয়াইজ আমি কী বলবো বলো? পর্যায় বরাবর আমি বুঝে গেলাম, অক্সিজেন ভিত্তিক আর হাইড্রোজেন ভিত্তিক আমি বুঝে গেলাম। অক্সিজেন ভিত্তিক বাড়তে বাড়তে পর্যায় সংখ্যা 7 পর্যন্ত 7, হাইড্রোজেনের 1 to 4 পর্যন্ত বাড়তে বাড়তে 4, তারপরে 5 থেকে 1 কমতে কমতে 7-এ গিয়ে 1। এটা গেল পর্যায় বরাবর। এবার শ্রেণী বরাবর চলে আসো। শ্রেণী বরাবর কী হবে? কোনো মৌলের যোজ্যতা শ্রেণী বরাবর কোনো পরিবর্তন হয় না। কারণ হচ্ছে যে গ্রুপ সংখ্যা, অ্যালুমিনিয়াম যদি 3 নম্বর গ্রুপে তার যোজ্যতা যদি 3 হয়, তাহলে অ্যালুমিনিয়াম কেন? এদের সব কটা যোজ্যতা কী হবে? 3। তাহলে শ্রেণী বরাবর গেলে যোজ্যতার কোনো পরিবর্তন হয় না। যোজ্যতা শ্রেণী বরাবর কী হলো? অপরিবর্তনীয়। ব্যাস, তাহলে আমাদের যোজ্যতা হয়ে গেল। আমাদের আজকে পর্যায় সারণীর যে প্রপার্টিস যে আমার বাকি ছিল, পিরিয়ডিক প্রপার্টিস 3টে আমার হয়ে গেল। সেই 3টে থেকে তোমরা কোশ্চেন খুব বেশি হবে না। জেনারেলি পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর এই চেঞ্জটাই মেন ফ্যাক্টর। এইগুলি পরে পরীক্ষায় তোমরা একটু ভালো করে এগুলো দেখে নেবে। ব্যাস, আজকের মোটামুটি পড়া এই পর্যন্তই রইল। যদি আমার ভিডিও ভালো লাগে শেয়ার করো, লাইক করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থেকো, থ্যাংক ইউ।